আজ মহাশ্বেতা দেবীর গল্প শতক থেকে পাঠ করে শোনাব। আজকের গল্প স্তনদায়িনী। মাসি পিসি বনগাবাসী, বনের মধ্যে ঘর। কখনো মাসি বলল না যে খই মোয়াটা ধর। যশোদার মাসি কখনো আদর করত না অনাদর, তা যশোদার মনে পড়ে না। জন্ম থেকেই সে যেন কাঙালি চরণের বউ। হাতে গুণে যেয়ন্তে মরন্তে 20টা ছেলে মেয়ের মা। মনেই পড়ে না যশোদার কবে তার গর্ভে সন্তান ছিল না। মাথা ঘুরত না সকালে। কাঙালির শরীর কুপিজ্বালা আধারে তার শরীর ভূতাত্ত্বিকের মতো ড্রিল করত না। মাতৃত্ব সে সইতে পারে কি পারে না সে হিসেব কোনোদিন খতিয়ে দেখতে সময় পায়নি। নিরন্তর মাতৃত্বই ছিল তার বাঁচবার এবং অসংখ্য জীবের সংসারকে বাঁচাবার উপায়। যশোদা পেশায় জননী, প্রফেশনাল মাদার। বাবুদের বাড়ির বৌঝির মতো অ্যামেচার মা ছিল না যশোদা। এ জীবন পেশাদারদের একচেটিয়া। অ্যামেচার ভিখিরি পকেটমার গণিকা এ শহরে পাত পায় না এ রাজ্যে। এমনকি ফুটপাত ও পথের নেড়িকুত্তা, ডাস্টবিনলোভী কাক তারাও নবাগত অ্যামেচারকে ঠাঁই দেয় না। যশোদা মাতৃত্বকে পেশা হিসাবে নিয়েছিল। সেজন্য দায়ী হালদারবাবুদের নতুন জামাইয়ের স্টুডিবেকার গাড়ি এবং বাবুবাড়ির ছোট ছেলের ভর দুপুরে চালক হবার আকাঙ্ক্ষাটি ছেলেটির মনে হঠাৎ জেগেছিল। হঠাৎ ছেলেটির মনে ও শরীরে যেসব বাতিক জাগত তা তৎক্ষণাৎ পরিতৃপ্ত করতে না পারলে ছেলেটি ক্ষান্ত হতো না। হঠাৎ বাতিকগুলি ও দুপুরের নৈসঙ্গেই জাগাত এবং বোগদাদের খলিপার মতো ওকে বান্দা খাটাতো। এ পর্যন্ত সে কারণে সে যা যা করেছে তাতে করে যশোদাকে মাতৃত্বের পেশা নিতে হয়নি। এক দুপুরে হঠাৎ কামের তাড়নায় ছেলেটি তাদের রাঁধুনিকে আক্রমণ করে এবং রাঁধুনিটির পেটে তখন ভরা ভাত, চোরাই মুড়ো ও কচু শাকের ভাব ছিল বলে, আলস্যে শরীর মন্থর ছিল বলে রাঁধুনিটি লহ কি করবি কর বলে চিতিয়ে পড়ে থাকে। অতঃপর ছেলেটির ঘাড় থেকে ভোগদাদি ভূত নামে এবং সে কারেও কইও না মাসি বলে স্বনুশোচনা অশ্রু ফেলে। রাঁধুনিটি তাকে ইয়াতে আর কন বলনের আছেই কি বলে সত্তর ঘুমাতে যায়। সে কোনোদিনই কিছু বলে দিত না, কেননা তার শরীর ছেলেটিকে আকর্ষণ করেছে জেনে সে যথেষ্ট গর্বিত হয়েছিল। কিন্তু চোরের মন বোঁচকার দিকে। ছেলেটি পাতে অসঙ্গত সংখ্যায় মাছ ও ভাজা দেখে মনে মনে প্রমাদ গণে, মনে করে রাঁধুনি তাকে ফাঁসালে সে কেচ্ছায় পড়বে। অতএব আর এক দুপুরে সে বোগদাদি জিহনের তারসে মায়ের আংটি চুরি করে, সেটি রাঁধুনির বালিশের ওয়ারে ঢোকায় এবং সোর তুলে রাঁধুনিকে তাড়িয়ে ছাড়ে। আর এক দুপুরে সে বাবার ঘর থেকে রেডিও তুলে নিয়ে বেচে দিয়েছিল। দুপুরের সঙ্গে ছেলেটির এহেন আচরণের সঙ্গতি খুঁজে পাওয়া তার মা বাপের পক্ষেও মুশকিল, কেননা তার পিতা পঞ্জিকা দেখে বরিশালের হালদারদের ঐতিহ্য মতে সন্তানদের গভীর নিশীথে সৃষ্টি করেছিলেন। বস্তুত এ বাড়িতে ফটক পেরোলেই ষোড়শ শতক। পঞ্জিকা ও স্ত্রীগ্রহণ এ বাড়িতে আজও আচরিত, কিন্তু এসব কথা বাইলেন মাত্র। এ সকল দুপুরে বাতিকের জন্য যশোদার মাতৃত্ব পেশা হয়নি। কোনো এক দুপুরে কাঙালিচরণ দোকানের মালিকের দোকানে বসিয়ে কোঁচার আড়ালে 4টি চোরাই সিঙ্গারা জিলিপি নিয়ে ঘরে ফিরছিল। প্রত্যহই ফেরে। যশোদা ও সে ভাত খায়। ছানাপোনা 3টি বিকেলে বাসি সিঙ্গারা ও জিলিপি খায়। কাঙালিচরণ ময়রার দোকানে তাড়ু নাড়ে এবং সিংহবাহিনীর মন্দিরের যাত্রীদের মধ্যে যারা হারায়ে মারায় কাশ্যপগত্য হয়নি সেই সকল জ্যাতে অভিমানী বামনদের সৎবাম্বনের প্রস্তুত লুচি তরকারি খাওয়ার লুচি ভাজে। প্রত্যহই সে ময়দাটা আঁশটা সরায় এবং সংসারে সুসার করে। দুপুর নাগাদ পেটে ভাত পড়লে যশোদার প্রতি তার বাৎসল্য ভাব জাগে এবং যশোদার স্ফীত স্তন নিয়ে নাড়াচাড়া করে সে ঘুমিয়ে পড়ে। দুপুর নাগাদ ঘরে ফিরতে ফিরতে কাঙালিচরণ অদূর সুখের কথাই ভাবছিল এবং স্ত্রীর সুবর্তর স্তনের কথা ভেবে সে স্বর্গসুখ পাচ্ছিল। কচি মেয়ে বিয়ে করে তাকে কম খাটিয়ে প্রচুর খাওয়ালে আখেরে দুপুরে সুখ মেলে, এ কথা চিন্তা করে তার নিজেকে দূরদর্শী পুরুষ বাচ্চা মনে হচ্ছিল। এ হেন সময়ে বাবুদের ছেলে স্টুডিবেকার সমেত ঘ্যাঁক করে কাঙালিচরণকে বাঁচিয়ে তার পায়ের পাতা ও গোড়ালির গোজ দুটি চাপা দিল। নিমেষে লোক জমল। নেহাত বাড়ির সামনে দুর্ঘটনা।
নইলে রক্ত দর্শন করে ছেড়ে দিতুম বলে নবীন পাণ্ডা চেঁচাতে লাগলো। শক্তি স্বরূপিণী মায়ের পাণ্ডা সে, দুপুরে রৌদ্র রসে তেতে থাকে। নবীনের গর্জনে হালদাররা যে যে বাড়িতে ছিল সবাই বেরুলো। হালদার কর্তা স্বগর্জনে, হালা আবুইদা ষাঁড়, তুমি ব্রহ্ম হত্যা করবায় বলে ছেলেকে পেটাতে থাকলেন। ছোট জামাই তখন স্বীয় স্টুডি বেকার সামান্য আহত দেখে স্বস্তিতে হাঁপ ছাড়লেন এবং এই পয়সায় ধনী কালচারে পাঁঠা শ্বশুর গোষ্ঠীর চেয়ে তিনি যে শ্রেষ্ঠতর মানুষ তা প্রমাণের জন্য মিহিন আদ্যির পাঞ্জাবির মতো ফিনফিনে গলায় বললেন, লোকটা কি মারা যাবে? হাসপাতালে নিতে হবে না? কাঙালির মনিবও ভিড়ের মধ্যে ছিল এবং পথে বিক্ষিপ্ত সিঙ্গারা জিলিপি থেকে সে বলতে গিয়েছিল, ছি ঠাকুর, তোমার এই কাজ। এখন সে জিভ আগলালো এবং বলল, তাই করুন স্যার। ছোট জামাই ও হালদার কর্তা কাঙালিচরণকে সত্বর হাসপাতালে নিলেন। কর্তার মনে আন্তরিক দুঃখ হলো। দ্বিতীয় যুদ্ধের সময় যখন তিনি লোহার ছাঁট বেচে কিনে মিত্রশক্তির ফ্যাসি বিরোধী সংগ্রামে সহায়তা করছেন, তখন কাঙালিচরণ কিশোর মাত্র। বামুন বলে তাকে ভক্তি শ্রদ্ধা করেন। সেই কারণে ভোরে চাটুজ্জেবাবুকে না পেলে ছেলের বয়সী কাঙালিচরণের প্রণাম করে তার কাটা পায়ের ধুলো জিভে ঠেকাতেন। কাঙালি ও যশোদা তার বাড়িতে পালে পার্বণে যায় আসে এবং বৌমারা পোয়াতি হলে যশোদাকে কাপড় সিঁদুর পাঠানো হয়। এখন তিনি কাঙালিকে বললেন, কাঙালি, ভাইব না বাপ, আমি থাকতে তোমার কষ্ট হইব না। অখনই তার মনে হলো কাঙালির পায়ের পাতা দুটি কিমা হয়ে গেছে, ঠেকা পড়লে আর পায়ের ধুলো নিতে পারবেন না। ভেবে বড় দুঃখ হলো তার এবং কি করলে হারামজাদাই বলে তিনি কেঁদে ফেললেন। হাসপাতালে ডাক্তারকে বললেন, সব কিছু করেন, টাকার লিগা ভাইবেন না। কিন্তু ডাক্তারেরা পায়ের পাতা ফিরে দিতে পারলেন না। খুঁতো বামুন হয়ে কাঙালি ফিরে এলো। ক্রাচ দুটি হালদার কর্তা করিয়ে দিলেন। ক্রাচ বগলে কাঙালি যেদিন ঘরে ফিরল সেদিনই সে জানল হালদার বাড়ি থেকে প্রত্যহ যশোদার জন্য সিধা এসেছে। নবীন পাণ্ডা পাণ্ডাকুলে সেজ, মায়ের ভোগের আড়াইয়ানার অংশীদার এবং সেই দুঃখে সে নিচু হয়ে থাকত। সিনেমায় রামকৃষ্ণকে কয়েকবার দেখার পর সে অনুপ্রাণিত হয়ে সেই মতে দেবীকে তুই বেটি পাগলি বলে এবং শাক্ত মতে কারণ বাড়ি দ্বারা চেতনা নিষিক্ত করে রাখে। সে কাঙালিকে বলল, তোর জন্য পেটির পায়ে ফুল চড়িয়েছিলুম। খেপি বললে, কাঙালির ঘরে আমার অংশ আছে, তার বরাতে ও বেঁচে উঠবে। কাঙালি একথা যশোদাকে বলতে গিয়ে বলল, আমি যখন ছিলাম না তুই ওই নবনেটার সঙ্গে লটর পটর করছিলি? যশোদা তখনই পৃথিবীর দুই গোলার্ধের মাঝে কাঙালির সন্দেহ মাথাটা চেপে ধরল এবং বলল, রোজ বাবুদের দুটো ঝিয়ে একেনে সুতো আমাকে পাহারা দিতে, নবনেকে আমি আমল দিই? আমি না তোমার সতী স্ত্রী? বস্তুত হালদার বাড়িতে গিয়েও কাঙালি তার প্রজ্বলন্ত সতীত্ব মহিমার বহু কথা শুনল। যশোদা মায়ের মন্দিরে হত্যা দিয়েছে, সুবচনের ব্রত করেছে, চেতলা গিয়ে সিদ্ধ বাবার চরণ ধরেছে। অবশেষে সিংহবাহিনীর স্বপ্নে ধাইয়ের বেশে বগলে ব্যাগ নিয়ে এসে তাকে বলেছেন, ভাবিসনি তোর স্বামী ফিরে আসবে। কাঙালি কথা শুনে বিশেষ অভিভূত হলো। হালদার কর্তা বললেন, বুঝলা কাঙালি, হালার অবিশ্বাসীরা কয় মারে স্বপ্ন দিব তো ধাই সাইজা কেন? আমি কই তিনি সৃষ্টি করেন মা হইয়া, ধাত্রী হইয়া পালন করে। এরপর কাঙালি বলল, বাবু, ময়রার দোকানে কাজ করব কি করে? আর কেরাজ নিয়ে তো তারু নাড়তে পারবো না। আপনি ভগবান, কত লোককে কতভাবে অন্ন দিচ্ছেন। আমি ভিক্ষে চাইনি, একটা কাজের ব্যবস্থা করে দিন। হালদারবাবু বললেন, হ কাঙালি, তোমার লিগা জায়গা দেখা থুইছি। আমার বারান্দায় ছাউনি দিয়া একটা দোকান কইরা দিমু। সামনে সিংহবাহিনী, যাত্রী আসে যায়। তুমি মুড়ি মুড়কি চিরা বাতাসার দোকান দাও। অহন বাড়িতে বিয়া লাগছে, আমার সপ্তম পুত্র হেই আবাইগার বিয়া। যতদিন না দোকান হয় ততদিন সিধা যাইবে। একথা শুনে কাঙালির মন বর্ষার সমাগমে বাদুলে পোকার মতো উড্ডীন হলো ও ঘরে ফিরে সে যশোদাকে বলল, সেই যে কালিদাসের শ্লোক আছে, নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে। আমার কপালে তাই হলো রে। বাবু বলেছে ছেলের বিয়ে মিটলে রকে দোকান করে দেবে। যতদিন না দিচ্ছে ততদিন শীতে পাঠাবে।
ঠ্যাং থাকলে কি এমনটা হতো? সবই মায়ের ইচ্ছে রে। ক্রাচ খটখটিয়ে কাঙালি সুসংবাদটি আপামরকে বিতরণ করল। ফলে তার প্রাক্তন মনিব নবীন পাণ্ডা, ফুল দোকানের কেষ্ট মাহান্তি, মায়ের বাঁধা চাকি উল্লাস সকলে বলল, আহা, কলি বললে তো হয় না, মায়ের তল্লাটে পাপের মতন পুণ্যের জয়। এ হতেই হচ্ছে, নইলে কাঙালির পা খোয়া যাবে কেন? আর হালদার কর্তাই বা বামুনের মন্নির ভয়ে এত কথা শিকারে যাবে কেন? সবচেয়ে বড় কথা, যশোদাকে মাই বা ধাই বেশে দেখা দেবে কেন? সবই মায়ের ইচ্ছে। এই ঘোর কলিতে 5-এর দশকে কাঙালিচরণ পতিতুণ্ডুকে ঘিরে 150 বছর আগে স্বপ্নদেশে প্রাপ্তা দেবী সিংহবাহিনীর ইচ্ছা সকল এভাবে পাক খাচ্ছে, তা দেখে সকলে যথোচিত বিস্মিত হয়। হালদার কর্তার হিত পরিবর্তন, সেও মায়ের ইচ্ছে। হালদার কর্তা পাত্র না দেখে দয়া করেন না। তিনি স্বাধীন ভারতের বাসিন্দা, যে ভারত মানুষে মানুষে, রাজ্যে রাজ্যে, ভাষায় ভাষায়, রাঢ়ী বারেন্দ্র বৈদিকে, উত্তরারি কায়স্থ এবং দক্ষিণারি কায়স্থে কাপ কুলিনে প্রভেদ করে না। কিন্তু তিনি পয়সা করেছেন ব্রিটিশ আমলে, যখন ডিভাইড অ্যান্ড রুল ছিল পলিসি। হালদার কর্তার মানসিকতা তখনই গঠিত হয়ে গেছে। ফলে তিনি পাঞ্জাবি, উড়িয়া, বিহারি, গুজরাটি, মারাঠি, মুসলমান কারুককে বিশ্বাস করেন না, এবং দুর্গত বিহারি শিশু বা অনাহারে কাতর উড়িয়া ভিখারি দেখলে তার 42 ইঞ্চি গোপাল গেঞ্জি নিচে অবস্থিত চর্বিতে সুরক্ষিত হৃৎপিণ্ডে করুণার ঘামাচি আদপে চুলকোয় না। তিনি হরিশালের সুসন্তান। ফলে পশ্চিমবঙ্গের মাছি দেখলেও তিনি, আহ, দেশের মাছি আছিল হৃষ্টপুষ্ট, ঘটির দেশে হগলডি চিমড়া চামচা বলে থাকেন। সেই হালদার কর্তা গাঙ্গেয় কাঙালিচরণকে কেন্দ্র করে করুণা ঘন হচ্ছে, এ দেখে মন্দিরের চারিদিকে সকলেই বিস্মিত হন, এবং কিছুদিন ধরে লোকের মুখে মুখে এই কথাই ফেরে। হালদার কর্তা এমন ঘোর দেশপ্রেমী যে নাতি, ভাইপো, ভাগ্নেরা দেশনেতাদের জীবনী পাঠ্যপুস্তকে পড়লে কর্মচারীদের বলেন, হ, ঢাকার পোলা, ময়মনসিংহের পোলা, যশোইরার পোলা, ইয়গর জীবনী পড়ায় কেন? হরিশাইলা হইল দদিচির হাড়ে তৈয়ার। বেদ উপনিষদ হরিশাইলার লিখা, এও একদিন প্রকাশ পাইব। তার কর্মচারী তাকে এখন বলেন, আপনার চেঞ্জ অফ হার্ট হইতেছে, ঘটির লিগা আপনার এই দয়া, ইয়ার পাছে দেখবেন ঈশ্বরের কোন বা পারপাস আছে। কর্তা একথায় আহ্লাদিত হন, এবং ব্রাহ্মণের কি ঘটি ভাঙা লয়? গলায় পুবিত থাকলে হ্যাঁ, পায়খানায় বইয়া রইল, মাইন্য দিতে হইব বলে উচ্চ হাস্য করেন। চতুর্দিকে এভাবে মায়ের ইচ্ছার প্রভাবে করুণা, মায়া, মমতা, দয়ার সুবাতাস বইতে থাকে। নবীন পাণ্ডা কদিন ধরে সিংহবাহিনীর কথা যতবারই ভাবতে যায়, যশোদার উতুঙ্গ স্তনা, গুরু নিতম্বা শরীর তার চোখে ভাসে, এবং যশোদাকে যেমন মা ধাই সেজে তাকেও যশোদা সেজে স্বপ্ন দিচ্ছেন কিনা সে কথা ভেবে তার শরীরে মন্দ উত্তেজনা জাগে। 8 আনার পাণ্ডা তাকে বলে, মেয়ে ছেলের এ রোগ হলে বলে প্যাঁদ রোগ, ব্যাটা ছেলের হলে বলে ম্যাদ রোগ। তুই পেচ্ছাপ করার সময় কানে শ্বেত অপরাজিতা শেকড় বাঁধ। এ কথা নবীনের মনে নেয় না। একদিন সে কাঙালিকে বলে, মায়ের ছেলে শক্তি নিয়ে রেলা করব না, তবে একটা বুদ্ধি মাথায় এসেছে, বষ্টম ভাব নিয়ে রেলা করলে বাধা নেই। তোকে বলি, স্বপ্নে গোপাল পা একখানা, আমার পিসি শিক্ষেত্তর থেকে গোপাল এনেছিল পাথরের, সেটাই তোকে দি। স্বপ্নে পেয়েছিস বলে প্রচার দে, দেখবি 2 দিনে রমরমা হবে, ছমছমিয়ে পয়সা পড়বে। পয়সার জন্য শুরু কর, পরে মনে গোপাল ভাব আপনিই আসবে। কাঙালি বলে, ছি দাদা, ঠাকুর দেবতা নিয়ে তামাশা করতে আছে। নবীন বলে, তবে মর্গা বলে তাড়া দেয়। পরে দেখা যায় নবীনের কথা শুনলেই কাঙালি ভালো করত, কেননা হালদার কর্তা হঠাৎ একদিন হার্টফেল করে মারা যান। কাঙালি ও যশোদার মাথায় ওয়েলকিন ভেঙে পড়ে। কাঙালিকে পথে বসিয়ে যান হালদার কর্তা। কাঙালিকে ঘিরে ভায়া মিডিয়া হালদার কর্তা সিংহবাহিনীর যেসব ইচ্ছা প্রকাশ পাচ্ছিল, তা পাকভোট রাজনীতিক দল প্রদত্ত প্রজ্বলন্ত প্রতিশ্রুতির মতো শূন্যে মিলায়, এবং নিরুদ্দেশ যাত্রার নায়িকার মতো রহস্যজালের মায়ায় অদেখা হয়। কাঙালি ও যশোদার রঙিন স্বপ্ন ফানুষ্টিতে
ইউরোপীয় ডাইনির বডিকিন ফুটকে যায় এবং স্বামী স্ত্রী আতান্তরে পড়ে। ঘরে গোপাল, নেপাল ও রাধারানী খাবার তরে আধখুটে বায়না ধরে এবং মায়ের মুখ খায়। শিশুদের এই ওদনের তরে কান্নাকাটি খুবই স্বাভাবিক। কাঙালিচরণের চরণ খোয়া যাবার পর থেকে ওরা প্রত্যহ হালদার বাড়ির সিধায় ভালো মন্দ খেয়েছে। কাঙালিও ভাতের তরে কাতর হয় এবং মনে গোপাল ভাব জাগিয়ে যশোদার বুকে মুখ খুঁজতে গিয়ে ধমক খায়। যশোদা একেবারে ভারতীয় রমণী, যে রমণীর যুক্তি, বুদ্ধি, বিচারহীন স্বামীভক্তি ও সন্তান প্রেমের কথা, অস্বাভাবিক ত্যাগ তিতিক্ষার কথা সতী, সাবিত্রী, সীতা থেকে শুরু করে নিরূপা রায় ও চাঁদ ওসমানী পর্যন্ত সকল ভারতীয় নারী মানুষে জাগিয়ে রেখেছে। এহেন স্ত্রীলোককে দেখেই সংসারের ন্যালা ম্যাকড়া বোঝে ভারতে সেই ঐতিহ্য প্রবাহমান, বোঝে এদের কথা মনে রেখেই এইসব আপ্তবাক্য রচিত হয়েছে। স্ত্রীলোকের জান যেন কচ্ছপের প্রায়, বুক ফাটে তো মুখ ফোটে না। পূর্বে নারী উড়বে ছাই, তবে নারীর গুণ গায়। বস্তুত বর্তমান দুরবস্থার জন্য যশোদার একবারও স্বামীকে দুষতে ইচ্ছে যায় না। শিশুদের তরে যেমন, কাঙালির তরেও তেমনি মমতা তার বুক উছলে ওঠে। পৃথিবী হয়ে গিয়ে ফলে শস্যে অক্ষম স্বামী ও নাবালক সন্তানদের ক্ষুধা মেটাতে ইচ্ছা যায়। যশোদার এই স্বামীর প্রতি ভক্তিবৎসল ভাবটির কথা জ্ঞানী মুনিরা লিখে যাননি। তারা প্রকৃতি ও পুরুষ এইভাবে নারী পুরুষকে ব্যাখ্যা করেছেন, কিন্তু সে তারা করেছেন আদি যুগে, যখন অন্য দেশ থেকে তারা এই পেনিনসুলায় প্রবেশ করলেন। ভারতের মাটির গুণ এমনই যে এখানে রমণীরা সবাই জননী হয়ে যায় এবং পুরুষেরা সবাই গোপালভাবে আপ্লুত থাকে। সকল পুরুষই গোপাল এবং সকল রমণী নন্দরানী। এ ভাবটি যারা অস্বীকার করে নানারূপ ইটার্নাল শ্রী, মোনালিসা, সিমন্দা বেভোয়া ইত্যাদি পছন্দ মতো কারেন্ট পোস্টার পুরনো পোস্টারের ওপর সাঁটতে চান ও মেয়েদের সেভাবে দেখতে চান, তারাও এই ভারতের ছানাপোনা। তাই দেখা যায় শিক্ষিত বাবুদের এ সকল অভিপ্সা বাইরের মেয়ে ছেলেদের জন্যে। ঘরে ঢুকলে তারা বিপ্লবিনীদের মুখে ও ব্যবহারে নন্দরানীকেই চান। প্রসেসটি খুবই জটিল এবং এটি বুঝেছিলেন বলে শরৎচন্দ্রের নায়িকারা নায়কদের সতত 4টি বেশি করে ভাত খাইয়ে দিতেন। শরৎচন্দ্রের এবং অন্যান্য অনুরূপ লেখকদের লেখার আপাত সরলতা আসলে খুব জটিল এবং সন্ধ্যাবেলা শান্ত মনে বেলের পানা খেয়ে চিন্তা করার কথা। পশ্চিমবঙ্গের যারাই লেখাপড়া ও চিন্তাশীলতার কারবার করেন তাদের জীবনে আমাশার প্রভাব অত্যন্ত বেশি এবং সে কারণে বেল ফলটিতে তাদের সমধিক গুরুত্ব দেওয়াই উচিত। বেল ফল, থানকুনি, বাসক পাতাকে সমধিক গুরুত্ব দেই না বলে আমরা যে কত কি হারাচ্ছি তা নিজেরা বুঝি না। যা হোক, যশোদার জীবন কথা বলতে বসে বারবার বাইলিনে ঢোকার অভ্যাসটা ঠিক নয়। পাঠকের ধৈর্য কিছু কলকাতার পথঘাটের ফাটল নয় যে দশকে দশকে বেড়ে চলবে। আসল কথা হলো যশোদার সমধিক ফাপড়ে পড়ল। কর্তার সাধ্য চলার কারে তারা লুসে পুষে খেলো বটে, কিন্তু সব চুকে বুকে গেলে যশোদা রাধারানীকে বুকে ধরে ও বাড়িতে গেল। বাসনা গিল্লিকে বলে কয়ে তার নিরামি শেষ হলে রান্নার কাজ চেয়ে নেবে। গিন্নির বুকে কর্তার শোক বেজেছিল খুব, কিন্তু উকিলবাবু জানিয়ে গেছেন কর্তা এই বাড়ির মালিকানা, চালের আড়তের সত্ত্ব তাকেই দিয়ে গেছেন। তিনি সেই বলে বুক বেঁধে আবার সংসার সাম্রাজ্যের হাল ধরেছেন। মাছটা মুড়োটা বলে বড় কষ্ট হয়েছিল। এখন দেখছেন উৎকৃষ্ট গাওয়া ঘি, গাঙ্গুরামের দই সন্দেশ, ঘন ক্ষীর ও মর্তমান কলা খেয়েও কোনো মতে শরীরটা টিকিয়ে রাখা চলে। গিন্নি জলচৌকি আলো করে বসে আছেন। কোলে এক 6 মেসের ছেলে, গিন্নির নাতি। এ পর্যন্ত 6 ছেলের বিয়ে দিয়েছেন এবং পঞ্জিকায় যেহেতু প্রায় মাসিক স্ত্রী গ্রহণ অনুমোদিত, সেহেতু গিন্নির বাড়িতে একতলায় সার সার আঁতুর ঘর প্রায়শই ফাঁকা যায় না। লেডি ডাক্তার ও সরলাধাই এ বাড়ি ছাড়া হয় না। গিন্নির মেয়ে 6টি, তারাও 1.5 বছরে পোয়াতে। তাই কাঁথা, কানি, ঝিনুক বোতল, রবার ক্লথ, বেবি জনসন পাউডার, স্নানের গামলার এপিডেমিক লেগেই থাকে। গিন্নি নাতিকে দুধ খাওয়াবার চেষ্টায় জেরবার হচ্ছেন এবং যশোদাকে দেখে স্বস্তি পেয়ে যেন বললেন, মা আমার ভগবান হইয়া আসছো, আরে দুধ দাও মা, পা ধরি।
মায়ের অসুখ, তা এমন পোলা যে বোতল মুখে ধরে না। যশোদা তখনই ছেলেকে দুধ দিয়ে শান্ত করল। গিন্নির স্বনির্বন্ধ অনুরোধে যশোদা রাত 9টা অবধি ও বাড়িতে থাকলো এবং গিন্নির নাতিকে দফায় দফায় দুধ দিল। তার সংসারের জন্য রাঁধুনি ভাত তরকারি গামলা ভরে দিয়ে এলো। ছেলেকে দুধ দিতে দিতেই যশোদা বলল, মা, কর্তা তো কত কথাই বলেছিলেন, তিনি নেই তাই সে কথা আর ভাবি না। কিন্তু মা, তোমার বামুন ছেলের পা দুখানা নেই, আমার জন্য ভাবি না, কিন্তু স্বামী ছেলের কথা ভেবে বলছি, যাও একটা কাজ দাও, নয় তোমার সংসারে রান্না কাজ দিলে। দেখি মা, চিন্তা কইরা দেখি। গিন্নি কর্তার মতো বামুন ভজা নন। তার ছেলে দুপুরে বাইচাগানো দোষে কাঙালির পা গেছে এ কথা তিনি পুরো মানেন না। নিয়তি কাঙালির, নলে খটখটে রোদে ফিকফিক করে হেসে হেসে পথ ধরে সে যাচ্ছিলই বা কেন। তিনি মুগ্ধ ঈর্ষায় যশোদার ম্যামাল প্রজেকশন দেখেন এবং বলেন, কামধেনু কইরা তোমারে পাঠাইছিল বিধাতা, পাট টানলেই দুধ। আমার ঘরে যেগুলো আনছি তাদের আর সিকি ভাগও দুধও বুঠায় নাই। যশোদা বলে, সে আর বলতে মা, গোপাল ছেড়ে দিল, বয়স হলো 3 বছর, এটা তখনও পেটে আসেনি, তাতেও দুধ যেন বান ডাকলো। থেকে আসে মা, খাওয়া নেই মাখা নেই। এ কথা নিয়ে রাতে মেয়ে মহলে প্রচুর কথা হয় এবং রাতে বেটা ছেলেরাও এ কথা শোনেন। মেজ ছেলে যার স্ত্রী অসুস্থ এবং যার ছেলে যশোদা দুধ খেল, তিনি সবিশেষ ত্রৈণ। অন্য ভাইদের সঙ্গে তার তফাৎ এই যে, ভাইরা পাঁজি দেখে সুদিন পেলেই সপ্রেম বা অপ্রেম বা বিরক্ত মনে বা কারবারে গুণচটের কথা ভাবতে ভাবতে সন্তান সৃজন করেন। মেজ ছেলে একই ফ্রিকোয়েন্সিতে স্ত্রীকে গর্ভবতী করেন, কিন্তু তার পিছনে থাকে সুগভীর প্রেম। স্ত্রী বারবার গর্ভবতী হন, সেটা ভগবানের হাত, কিন্তু সেই সঙ্গে স্ত্রী যাতে সুন্দরী থাকেন সেজন্য মেজ ছেলে আগ্রহী। ক্রমান্বয়ে গর্ভধান ও সৌন্দর্যের কম্বিনেশন কিভাবে করা যায় এ কথা তিনি অনেক ভেবে থাকেন, কিন্তু কুল পান না। মেজ ছেলে আর স্ত্রী মুখে যশোদার সারপ্লাস দুধের কথা শুনতে শুনতে হঠাৎ বলেন, পাইছি পথ। কিসের পথ? এই তোমার কষ্ট বাঁচাইবার পথ। কেমতে? আমার কষ্ট যাইব চিতাই উঠলে, বছর বিয়ানির আবার শরীর ছাড়ে। সারব, ভগবানের কল হাতে পাইছি, বছর বিয়াইবা দেহও থাকব। স্বামী স্ত্রী পরামর্শ হলো। স্বামী সকালে গিয়ে মায়ের ঘরে ঢুকলেন এবং ঘুচুর ঘুচুর করে কথা কইলেন। গিন্নি প্রথমটা গাঁইগুই করতে লাগলেন, কিন্তু তারপর স্বগত চিন্তা করতে করতে বুঝলেন প্রস্তাবটি লাখ টাকার। বউরা এসেছে, বউরা মা হবে, মা হলে ছেলেকে দুধ খাওয়াবে, যেহেতু যতদিন সম্ভব ততদিনই মা হবে, সেহেতু ক্রমান্বয়ে দুধ খাওয়ালে চেহারা ঝটকাবে। তখন যদি ছেলেরা বারমুখো হয় বা বাড়ির ঝিদের উপর উৎপাত করে, গিন্নি কিছু বলতে পারবেন না। ঘরে পাচ্ছে না বলে বাইরে যাচ্ছে, হক কথা। তাই যশোদা যদি কচি কাঁচা যে দুধ মা হয়, তাহলে নিত্য সিধা পূজায় পার্বণে কাপড়, মাসান্তে কিছু টাকা দিলেই কাজ হয়। গিন্নির বাড়িতে আজ চাবড়া ষষ্ঠী, কাল সুবচনী, পরশু মঙ্গলচণ্ডী ব্রত লেগেই থাকে। তাতেও যশোদাকে বামুনেও করা চলবে। তার ছেলের কারণে যশোদার এত খোয়াব, পাপস কালন হবে। যশোদা তার প্রস্তাবে হাতে মন্ত্রিত্ব পেল। নিজের স্তন দুটিকে বড় মহার্ঘ মনে হলো তার। রাতে কাঙালিচরণ খুনসুরি করতে এলে সে বলল, দেখো, এখন এর জেরে সংসার টানবো, বুঝে শুনে ব্যবহার করবে। কাঙালিচরণ সে রাতে গাঁইগুঁই করল বটে, কিন্তু সিধাতে চাল ডাল তেল আনাজের বহর দেখে তার মন থেকে গোপাল ভাবটি নিমেষে চলে গেল। ব্রহ্মাভাবে সে উদ্দীপ্ত হলো এবং যশোদাকে বুঝিয়ে বলল, পেটের সন্তান থাকলে তবে তোর বুকে দুধ আসবে, এখন সে কথা ভেবেই তোকে কষ্ট করতে হবে। তুই সতী লক্ষ্মী, নিজেও পোয়াতি হবি, পেটে ছেলে ধরবি, বুকে পালন করবি, এ তো জেনেই মা তোকে ধাই বেশে দেখা দিয়েছিল। যশোদা একথার যথার্থ বুঝল এবং শাশ্রু চোখে বলল, তুমি স্বামী, তুমি গুরু, যদি বিস্মরণ হয়ে না করি তুমি সঙ্গরে দিও। কষ্ট আর কি বলো, গিন্নিমা কি 13টা বিয়ন নেই? গাছের কি ফল ধরতে কষ্ট হয়? অতএব সেই নিয়মই বহাল রইল। কাঙালিচরণ পেশাদারি পিতা হলো, যশোদা হলো প্রফেশনাল মা।
বস্তুত যশোদাকে দেখলে এখন সেই সাধন মার্গের গানটির গভীরতা অবিশ্বাসীরও মনে জাগে। গানটি হলো, মা হওয়া কি মুখের কথা, শুধু প্রসব করলে হয় না মাতা। হালদার বাড়ি চক মেলানো উঠোনের চারধারে বড় বড় ঘরে 12-14টি সুলক্ষণা গাভী হামেশা হামেহাল বজায় থাকে। দুজন ভোজপুরি গোমাতা গানে তাদের পরিচর্যা করে। খোল, ভুসি, খড়, ঘাস, গুড় পাহাড় পাহাড় আসে। হালদার গিন্নি বিশ্বাস করেন, গরু খাবে যত, দুধ দেবে তত। যশোদার জায়গা এ বাড়িতে এখন গোমাতাদের ওপরে। গিন্নির ছেলেরা ব্রহ্মা অবতার হয়ে প্রজাদের সৃষ্টি করেন। যশোদা প্রজা প্রপালিকা, তার দুগ্ধ সঞ্চয় যাতে অব্যাহত থাকে সেদিকে হালদার গিন্নির কড়া নজর রাখলেন। কাঙালিচরণকে ডেকে বললেন, হ্যাঁ বামুন ছেলে, দোকানে তো তারু নাড়তা, ঘরে পাক শাকের ভাতটা নিয়া অরে আরাম দেও। নিজের দুটো, এখানে 3টা, 5টারে দুধ দিয়া ঘরে গিয়া পাক শাক করতে পারে। কাঙালিচরণের জ্ঞান নেত্য এভাবে খুলে গেল এবং নিচে এসে ভোজপুরিদ্বয় তাকে খৈনি দিয়ে বলল, মাজি তো ঠিকই বলেছে, হামারা গৌমাতার ঈদ না সেবা করি, তা তোর বহু তো জগৎ মাতা আছে। এরপর থেকে কাঙালিচরণ বাড়ির রান্নার ভার হাতে তুলে নিল। ছেলে মেয়েদের করে তুলল কাজের সাগরেদ। ক্রমে সে থোরঘণ্ট, কলাই ডাল, মাছের অম্বল রাঁধতে বড়ই শেয়ানা হলো এবং সিংহবাহিনীর প্রসাদী পাঠার মুড়িঘণ্ট রেঁধে নবীনকে খাইয়ে খাইয়ে সেই দুর্দান্ত গেঁজেল মাতালকে নিজের বশীভূত করে ফেলল। ফলে নবীন কাঙালিকে নকুলেশ্বর শিবের মন্দিরে ঢুকিয়ে দিল। যশোদা প্রত্যহ রাধা ভাত ব্যঞ্জন খেয়ে পিডাব্লিউ অফিসারের ব্যাংক অ্যাকাউন্টের মতো ফুলে উঠল। তার উপর গিন্নিমা তাকে দুধ উষ্ণ করে দিলেন। পোয়াতি হলে তার জন্য আচার, ঝালনাড়ু, মোরব্বা পাঠাতে থাকলেন। এইভাবে অবিশ্বাসীদেরও প্রত্যয় জন্মালো। যশোদা সিংহবাহিনী এই কারণেই বগলে ব্যাগ নিয়ে ধাই হয়ে দেখা দিয়েছিলেন। নইলে নিরন্তর গর্ভধারণ, সন্তান প্রসব, অপরের ছানাপোনাকে গাভীর মতো অকাতরে দুগ্ধদান কে কবে শুনেছে বা দেখেছে। নবীনের মন থেকেও মন্দভাব চলে গেল। পাঠার মাথা, কারণ বাড়ি, গাঁজা এহেন উগ্র জিনিস খেয়েও তার শরীর আর তাতল না। মনে আপনা হতেই ভক্তিভাব এলো। যশোদাকে সে দেখা হতেই মা মাগো বলে ডাকতে থাকল। চতুর্দিকে সিংহবাহিনীর মাহাত্ম্য বিষয়ে বিশ্বাস পুনর্জাগ্রত হলো এবং অঞ্চলটির বাতাসে দেবী মাহাত্ম্যের ইলেকট্রিফাইং প্রভাব বইতে থাকল। যশোদা বিষয়ে সকলের ভক্তিভাব এমন প্রখর হলো যে বিয়ে, সাদ, অন্নপ্রাশন পইতে সকলে তাকে ডেকে প্রধানা এওর সম্মান দিতে থাকল। যশোদার ছেলে নেপাল, গোপাল, নেনো, বোঁচা, পটল ইত্যাদিকে সবাই সেই চোখেই দেখতে থাকলো এবং যে যেমনটি বড় হলো পইতে নিয়ে মন্দিরে যাত্রী ধরে আনতে থাকলো। রাধারানী, আলতারানী, পদ্মরানী ইত্যাদি মেয়েদের জন্য কাঙালিকে বর খুঁজতে হলো না। নবীন আশ্চর্য তৎপরতায় মেয়েদের বর জুটিয়ে দিল এবং সতী মায়ের সতী কন্যারা যে যার শিবের ঘর করতে গেল। হালদার বাড়িতে যশোদার আদর বেড়ে গেল। স্বামীরা খুশি, কেননা এখন আর তাদের পাঁজি উল্টোতে দেখলে বউদের হাঁটুতে ঠকঠকি লাগে না। তাদের গোপালরা যশোদার স্তন্যে লালিত হচ্ছে বলে তারা যথেচ্ছ গোপাল হতে পারেন বিছানায়। বউদের না বলবার মুখ রইল না। বউরাও খুশি, কেননা দেহের ডোলটি ভালো থাকলো। তারা যথেচ্ছ মেমকাটের জামা ও বডিজ পরতে পারল। হোল নাইট সিনেমা দেখে শিবরাত্রির করার সময়ে ছেলেকে দুধ দিতে হলো না। এ সবই সম্ভব হলো যশোদার জন্যে। ফলে যশোদার মুখ খুলল এবং শিশুদের নিরন্তর স্তন দিতে দিতে গিন্নির ঘরে বসে সে ফুট কাটতে থাকলো। মেয়ে ছেলে বিয়োবে, তার জন্যে ওষুধ রে, বেলার প্রেশার রে, ডাক্তার দেখানো রে। দীক্ষেতা, এই তো আমি বছর বিউনি হয়েছি, তাতে কি শরীর টসকাচ্ছে না দুধ কমছে? কি ঘেন্না, শুনছি নাকি ইঞ্জেকশন দিয়ে সব দুধ শুকিয়ে ফেলছে। এমন কথাও শুনিনি কখনো। হালদার বাড়ির ছেলেদের মধ্যে যারা কিশোর, তাদের বাপ, জ্যাঠা, কাকারা গোঁপ গজাতেই ঝিদের আওয়াজ দিত। দুধমার দুধে তারাও মানুষ, তাই দুধমার বন্ধু ঝি রাধুনিকে তারা এখন মাতৃভাবে দেখতে থাকলো এবং মেয়ে স্কুলের চারিদিকে হাঁটাহাঁটি শুরু করলো। ঝিয়েরা বলল, ভগবতী হয়ে এই ছিলি তুই, তো হতে বাড়ির হাওয়া পাল্টালো।
ছোট ছেলে যখন একদিন উবু হয়ে বসে যশোদার দুগ্ধদান দেখছে, তখন যশোদা বলল, তুমি বাছা আমার লক্ষ্মী, বামুনের ঠ্যাং ফুটো করেছিলে বলেই তো এত সব হলো। বলো দেখি কার ইচ্ছে হলো? ছোট হালদার বলল, সিংহবাহিনীর ইচ্ছে। তার জানতে ইচ্ছে হয়েছিল ঠ্যাং নেই তবু কাঙালিচরণ ব্রহ্মা হয় কি উপায়ে। কথাটা ঠাকুর দেবতার দিকে চলে গেল বলে সেও প্রশ্নটি ভুলে গেল। সবই সিংহবাহিনীরই ইচ্ছে। 50-এর দশকে কাঙালির ঠ্যাং কাটা যায়। আমাদের কাহিনী এই সময় পৌঁছেছে 25 বছরে, থুড়ি 30 বছরে যশোদা 20 বার আঁতুড়ে ঢুকেছে। শেষের দিকের মাতৃত্বগুলো বেফায়দা যায়, কেননা কেমন করে যেন হালদার বাড়িতে নতুন হাড় ঢুকে পড়ল। ওই 25 না 30 বছরের গণ্ডগোলটুকু সেরেনি। কাহিনী যখন শুরু হয় তখনই যশোদা 3 ছেলের মা ছিল। তারপর তার 17 বার সন্তান সম্ভবা হয়। হালদার গিন্নিও মরে গেলেন। তার বড় ইচ্ছে ছিল তার শাশুড়ির যেমনটি হয়েছিল তেমনি বউদেরও কারো হোক। 20টি সন্তান হলে আবার স্বামী স্ত্রী বিয়ে হওয়ার নিয়ম ছিল বংশে। কিন্তু বৌমারা 12, 13, 14তে ক্ষান্ত দিল। দুর্বুদ্ধিবশত তারা স্বামীদের বোঝাতে সক্ষম হলো এবং হাসপাতালে গিয়ে ব্যবস্থা করে এলো। এ সবই নতুন হাড় কুফলে ঘটল। কোনো যুগে জ্ঞানী পুরুষ বাড়িতে নতুন হাড় ঢুকতে দেন না। দিদিমার কাছে শুনেছি জনৈক ভদ্রলোক তার বাড়িতে এসে শনিবারের চিঠি পড়ে যেতেন। কদাচ ঘরে বইটি ঢোকাতেন না। বলতেন, বউ, মা, বোন যে ওই কাগজ পড়বে সেই বলবে আমি নারী, মা নই, বোন নই, বউ নই। ফলে কি ঘটবে তা জিজ্ঞাসা করলে বলতেন, চটি পরে ভাত রাঁধবে। নতুন হাড় প্রকোপে অন্দরে অশান্তি হয়, এটা চিরকালের নিয়ম। হালদার বাড়িতে চিরকাল ষোড়শতক চলছিল, কিন্তু সহসা বাড়িতে মেম্বার সংখ্যা অগণিত হলো বলে ছেলেরা যে যার মতো নতুন বাড়ি বানিয়ে সটকে পড়তে থাকলো। সবচেয়ে আপত্তির কথা, মাতৃত্ব বিষয়ে গিন্নির নাতবউরা একেবারে উল্টো হাওয়া খেয়ে ঘরে ঢুকলো। বৃথাই গিন্নি বললেন, চালের অভাব, টাকার অভাব নেই। কর্তার বড় স্বাদ ছিল, হালদারদের দিয়ে অর্ধেক কলকাতা ভরে ফেলেন। নাতবউরা নারাজ। তারা বুড়ির দাবড়ি অগ্রাহ্য করে স্বামীদের নিয়ে কর্মস্থলে ছুটল। এরই মধ্যে সিংহবাহিনীর মন্দিরের পাণ্ডাদের মধ্যে বিষম কলহ হওয়াতে কে বা কাহারা যেন দেবীর মূর্তি ঘুরিয়ে দিল। মা মুখ ফিরিয়েছেন একথা শুনে গিন্নির বুক ভেঙে গেল এবং মনোদুঃখে ভরা জ্যৈষ্ঠে অসঙ্গত পরিমাণে কাঁঠাল খেয়ে দাস্ত বমি হয়ে তিনি মারা গেলেন। গিন্নি মরেই খালাস পেলেন, কিন্তু জ্যান্ত থাকার জ্বালা মরণ হতে বেশি। গিন্নির মৃত্যুতে যশোদার আন্তরিক দুঃখ হলো। বয়স্ক মানুষ পাড়ায় মরলে বাসিনীর মতো সুবিন্যাসে কেউ কাঁদতে পারে না। বাসিনী এ বাড়ির পুরানো ঝি, কিন্তু যশোদার ভাতের থালাটি গিন্নির সঙ্গে বিসর্জন গেল, তাই যশোদা আরও সুবিন্যাসে কেঁদে সকলকে অবাক করে দিল। বাসিনী কাঁদল, অভাগ্যমানী মা, মাথার চুড়োটি খসতে কর্তা হয়ে সকলের যে আগলে রেখেছিলে মা, কার পাপে চলে গেলে মা গো। ওগো, আমি যে বোন, অত কাঁঠাল খেয়েওনি, তা মোর কথা যে মোটে নিলে না মা গো। যশোদা বাসিনীকে দম নিতে সুযোগ দিল এবং সেই বিরতিতে কেঁদে উঠল। কেন রইবে মা গো, ভাগ্যমানী তুমি, পাপের সংসারে রইবে কেন বলো গো মা। সিংহাসন পাতা ছিল তা যে তুলে ফেলবে গো বৌদিরা। গাছ যখন বলে ফল ধরবুনি, সে যে পাপ গো। অত পাপ কি তুমি সইতে পারো মা গো? তা বাদে সিংহবাহিনী যে মুখ পেরালে মা গো, বুঝেছিলে পুণ্যের পুরী পাপের পুরী হয়ে গেল। এ পুরী থেকে তুমি বাস করতে পারো? কর্তা চলে যেতে তোমারও যে মন চলে গিয়েছিল মা গো। সলিলটা সংসারের দিকে চেয়ে ধরে রেখেছিলে বই তো নয়। বৌদিরা, আলতা দিয়ে পায়ের ছাপ উঠিয়ে রাখো গো। পায়ের ছাপ ঘরে রইলে লোক কি বাঁধা থাকবে গো? ঘরে রোগ দুঃখ ঢুকবে না গো। শব্দের পেছন পেছন যশোদা কেঁদে কেঁদে শ্মশানে গেল এবং ফিরে এসে বলল, চোখকে দেখনু স্বর্গ থেকে রথ নেমে এসে চিতার বুক থেকে গিন্নিমাকে নিয়ে ওপর পানে চলে গেল। গিন্নি সাধ্য শান্তি চুকে গেলে
বড় বউ যশোদাকে বললেন, বামুন দিদি, সংসারে তো ভাঙন ধরল। মেজো সেজো বেলেঘাটার বাড়িতে উইটা যাইতেছে, রাঙা নতুন যাইতেছে মানিকতলা বাগমারি, ছোট যাইব গিয়া আমাগো দক্ষিণেশ্বরের বাড়ি। এখানে কে থাকবে? আমি থাকুম, তবে গিয়া নিচতলা ভাড়া দিব। হ্যাঁ, অহন সংসার গুটাইতে হইব। তোমার দুগ্ধে সবারে পালছ, নিত্য সিধা গেছে। হ্যাঁ, সন্তান দুধ ছ্যাঁচে, তবু 8 বছর সিধা পাঠাইছে। উনি যা মন লয় তাই করেছে, পোলারা কথা কয় নাই। কিন্তু অহন তো আর পারবাম না। আমার কি হবে বড় বৌদি? তুমি যদি আমার সংসারে পাক শাক করো তোমার পেট চলব, কিন্তু ঘরের হগলটির কি করবা? কি করব? তুমিও কও যে অন্তে তুমি 12 সন্তানের মা, মাইয়াগুলোর বিয়া হইয়া গেছে। পুলারা তো শুনি যাত্রী ডাকে, মন্দিরে ভোগ খায়, চাতালে পইরা থাকে। বামুনও তো শুনি নকুলেশ্বর মন্দিরে ভালোই জমাইছে। তোমার অভাব কিসের? যশোদা চোখ মুছে বলল, দেখি বামুনকে বলি। কাঙালিচরণের মন্দিরে এখন খুবই রমরমা। কাঙালি বলল, আমার মন্দিরে তুই কি করবি? নবনের বঞ্ঝি কি করে? সে মন্দিরে সংসার দেখে, রাঁধে বাড়ে। তুই ঘরেই রাঁধিস না কদিন, মন্দিরের উঠনো তুই ঠেলতে পারিস? ও বাড়ি সিধে উঠে গেল, সে কথা মাথায় ঢুকলো ড্যাগরার? খাবে কি? নবীন বলল, সে তোকে ভাবতে হবে না। একদিন ভাবিয়েছিলে কেন? মন্দিরে খুব 2 পয়সা হচ্ছে, তাই না? সব জমিয়েছ, আর আমার গতর জল করা ভাত খেয়েছ বসে বসে। বসে বসে রাঁধতো কে? যশোদা হাত নেড়ে বলল, বেটা ছেলে এনে দেয়, মেয়ে ছেলে রাঁধে বাড়ে। আমার কপালে সকলই উল্টো হয়েছিল। আমার ভাত খেয়েছ যখন, তখন আমাকে ভাত দেবে এখন, ন্যায্য কথা। কাঙালি ফস করে বলল, কোত্থেকে ভাত জোগাড় করলি? হালদার বাড়ি তোর কপালে জুট তো? আমার ঠ্যাং কাটা গেল বলেই না তোর কপালে ও বাড়ির দোর খুলল? কর্তা তো আমাকেই সব দেবে থবে বলেছিল। সব ভুলে বসে আছিস মাগি? তুমি মাগি না আমি মাগি? বইয়ের গতরে খায়, সে আবার বেটা ছেলে। এ কথা শুনে দুজনে তুমুল কলহ বেঁধে গেল। দুজনে দুজনকে সাপ সাপান্ত করল। অবশেষে কাঙালি বলল, তোর মুখ আর দেখব না, যা। না দেখলে না দেখবে। যশোদাও রেগে ঘর ছেড়ে বেরোলো। ইতিমধ্যে পাণ্ডাদের শরিকে শরিকে শর্ট হয়েছে, ঠাকুরের মুখ ফেরাতে হয়, নইলে সমূহ সর্বনাশ। সেজন্য মন্দিরে মহা ধুমধামে প্রায়শ্চিত্ত পুজো হচ্ছে। যশোদা সেখানে হতে দিতে গেল। সিংহবাহিনী তার দুঃখ বুঝে পথ বাদলে দিন। 3 দিন যশোদা চাতালে পড়ে থাকল। নতুন হাওয়া সম্ভবত সিংহবাহিনীও খেয়েছেন। তিনি মোটেই স্বপ্নে দেখা দিলেন না। উপরন্তু 3 দিন উপবাসী থেকে কাঁপতে কাঁপতে উঠে যশোদা যখন ঘরে গেল, ছোট ছেলে বলে গেল, বাপ মন্দিরে থাকবে, আমাকে আর নবাকে বলেছে তোরা ঘন্টা বাজাবি, রোজ পেশাদ পাবি, পয়সা পাবি। বটে, তা বাপ কোথা? শুয়ে আছে। গোলাপি মাসি বাবার পেটের ঘামাচি গেলে দিচ্ছে। বলল, তোরা পয়সা নিয়ে ন্যাবন চুষকে গে যা, আমরা তাই তোকে বলতে এনু। যশোদা বুঝল হালদার বাড়িই নয়, কাঙালির কাছেই তার দরকার ফুরিয়েছে। জল বাতাসা খেয়েছে নবীনকে নালিশ করতে গেল। নবীনই সিংহবাহিনীর প্রতিভা হিঁচকে বিমুখ করেছিল। অন্য পাণ্ডাদের সঙ্গে বাসন্তী পূজা, জগদ্ধাত্রী পূজা ও শারদ দুর্গা পূজার বিশেষ রোজগার বিষয়ে ফয়সালা হবার পর পুনর্বার প্রতিমাকে হিঁচকে মুখ ফিরিয়ে সে ব্যতীত নড়ায় পাকি মদ মালিশ করে গাঁজা টেনে বসেছিল। স্থানীয় ভোটের ক্যান্ডিডেটের উদ্দেশ্যে বলেছিল, পুজো দিলিনে তো, মায়ের মাহাত্ম্য আবার ফিরেছে, এবার দেখে নেব কেমন করে জিতিস। মন্দিরের আওতায় থাকলে এ দশকেও কি অলৌকিক ঘটনা ঘটে, নবীনই তার প্রমাণ। দেবীর মুখ সে নিজেই ফিরিয়েছিল এবং নিজেই বিশ্বাস করেছিল পাণ্ডারা ভোট চাই দল সকলের মতো জোট বাঁধছে না বলে মা বিমুখ হয়েছেন। এখন মার মুখ ফেরাবার পর তার আবার ধারণা জন্মালো মা নিজে ফিরেছেন। যশোদা বলল, কি বকছ? নবীন বলল, মায়ের মাহাত্ম্যের কথাই কইছি। যশোদা বলল, নিজে ঠাকুরের মুখ ঘুরিয়েছিলে তা জানি না ভেবেছ? নবীন বলল, চুপ কর যোশী, ঠাকুর শক্তি দিলে বুদ্ধি দিলে তবে না আমা হতে কাজটি হলো।
তোমাদের হাতে পড়ে মায়ের মাহাত্ম্য গেল। গেলে পরে পাখা ঘুরছে, পাখার নিচে বসে আছিস, তা হলো কি করে? পাতালের ছাদে ইলেকট্রিক পাখা এর আগে ঘুরেছে? তা তো হলো। এখন আমার কপাল পোড়ালে কেন তাই কও দেখি। আমি তোমার কি করেছি? কেন, কাঙালি তো মরেনি। মরবে কেন? মরার বাড়া হয়েছে। কি হলো? যশোদা চোখ মুছে ভারী গলায় বলল, এতগুলো পেটে ধরেছি, সেই বলে বাবুদের বাড়ি বাঁধা ধরা দুধ মাছিলাম। জানো তো সবই, কোনো দিন কুপথে হাঁটিনি। আই বাস, তুই হলি গে মায়ের অংশ। মা তো ভোগের আগে রইল, অংশ যে অন্ন বিনে মরতে বসেছে। হালদার বাড়ি তো হাত উঠালো। তুই বা কাঙালির সঙ্গে ঝগড়া করতে গেলি কেন? বেটা ছেলে ভাতের খোঁটা সয়। তুমি বা তোমার বঞ্চিকে হোতা গছালে কেন? সে তো ঠাকুরের লীলে হয়ে গেল। গোলাপি যে মন্দিরে ধর্ণা দিত, তা ক্রেমে ক্রেমে কাঙালি বুঝল ও হচ্ছে ঠাকুরের ভৈরব, আর গোলাপি হচ্ছে ওর ভৈরবী। ভৈরবী ট্যাংরা মেরে ওর হাত থেকে স্বামী ছাড়িয়ে আনতে পারি এখনই। নবীন বলল, না, সে আর হচ্ছে না। কাঙালি পুরুষ ছেলে, ওরা তোতে মন ওঠে। তা বাদে গোলাপির ভাইটি সাক্ষাৎ গুন্ডা, সে হোতা যে পাওড়া দিচ্ছে। আমাকেই গেট আউট করে দিলে। আমি যদি 10 ছিলিম টানি, সে টানে 20 ছিলিম। কাঁকালে লাথি মেরে দিলে। যেয়েছিলাম তোর কথা বলতে, কাঙালি বললে, ওর কথা আমায় বলো না, ভাতার চেনে না, বাবু বাড়ি চেনে। বাবু বাড়ি ওর ইষ্টি দেবতা, সে তার থাককে যাক। তাই যাব বলেই সংসারের অবিচারে পাগল ছাগল যশোদা ঘরে ফিরল। কিন্তু শূন্য ঘরে মন টেকে না। দুধ খাক না খাক, কোলের কাছে একটা ছেলে না থাকলে ঘুম আসে না। মা হওয়া বড় ভীষণ নেশা, সে নেশা দুধ শুকলেও কাটে না। অগত্যা মান খুইয়ে যশোদা হালদারনির কাছে গেল। বলল, রাঁধবো বাড়বো, মাইনে দেবে দিও, না দেবে না দিও, হেতা থাকতে দিতে হবে। মিনসে নিজের মন্দিরে থাকতেছে। ছেলেগুলো কি বেইমান মা, সেটা গিয়ে জুটেছে। কার তরে ঘরে আটকে রাখবো মা? তা থাকো, তুমি ছেলেদের দুধ দিছ তাই বামুন, তা থাকো। কিন্তু দিদি, থাকতে তোমার কষ্ট হইব। ওই বাসিনীদের লগে এক ঘরে থাকবা, কারো লগে ঝগড়া বিবাদ কইর না। বাবুর মাথা গরম, তাই সেজো পুলা বোম্বে গিয়া সেই দেশে মেয়ে বিয়া করছে বইলা মেজাজ মন্দ, ক্যাচাকেচি হইলে তাই চটব। সন্তান হবার ক্ষমতাই যশোদার লক্ষ্মী ছিল, সেটি খতম হতেই তার কপালে এত এত দুর্গতি ঘটল। পাড়ার মায়ের ভক্তি বাড়িগুলির শ্রদ্ধেহা দুগ্ধবতী সতীসাধ্যী যশোদার এখন পড়তির সময়। মানুষের স্বভাব ধর্ম হলো উঠতির কালে অসঙ্গত অহমিকা হয় এবং পড়তির কালে অবস্থা বুঝে নিনু হয়ে থাকি, এই সারেন্ডার আসে না। ফলে মানুষ তুচ্ছ জিনিস নিয়ে আগের দাপে দামড়াতে যায় এবং ব্যাঙের লাথি খায়। যশোদার কপালেও তাই হলো। বাসিনীরা তার পা ধোয়া জল খেত। এখন বাসিনী অক্লেশে বলে, তুমি তোমার বাসন মেজে নেবে। তুমি কি মনিব যে তোমার এঁটো বাসন মাজবো? তুমিও মনিবের চাকর, আমিও। জানিস আমি কে? বলে গর্জে উঠতে যশোদা বড় বউয়ের মুখ শুনল। এই লিগাই আমার ডর ছিল খুব। মায়ে ওরে মাথায় উঠাইয়া দিয়া গেছে। দেখো বামুন দিদি, ডাইকা আনি নাই, সাইদা আসছো, অশান্তি কইর না। যশোদা বুঝল এখন আর তার টু কথাটিও কেউ শুনবে না। মুখ বুজে সে রাঁধল বাড়ল এবং বিকেলে মন্দিরের চাতালে কাঁদতে বসল। মন খুলে কাঁদতেও পারল না। নকুলেশ্বর মন্দির থেকে আরতির বাজনা শুনে ও চোখ মুছে উঠে এলো। মনে মনে বলল, এবার দয়া করো মা, শেষে কি টিনের বাটি হাতে পেতে বসতে হবে তাই চাও? হালদার বাড়ি ভাত রেঁধে আর মায়ের কাছে মনোদুঃখ নিবেদন করে দিন কাটতে পারত, কিন্তু যশোদার কপালে তার সইল না। যশোদার দেহ যেন এলে পড়ল। কেন কিছুতে ভালো লাগে না, যশোদা বোঝে না। মাথার ভিতর বিভ্রম সব। রাঁধতে বসলে মনে হয় এবারই দুধ মা। কস্তা পেরে শাড়ি পরে সে সিদে নিয়ে ঘরে যাচ্ছে। স্তন দুটি বড় শূন্য লাগে, যেন বরবাদ। স্তন বিনতে শিশুর মুখ নেই, এ তার জীবনে ঘটবে বলে ভাবেনি। খুব অন্যমনস্ক হয়ে গেল যোশী। ভাত তরকারি প্রায় সবই বেড়ে দেয়, নিতে খেতে ভুলে যায়। মাঝে মাঝে নকুলেশ্বর শিবের উদ্দেশ্যে বলে, মা না পারে তুমি আমায় সরিয়ে নাও, আর পারি না।
শেষে বড় বউয়ের ছেলেরাই বলল, মা, দুধমার কি শরীর অসুস্থ, কেমন যেন হইয়া গেছে। বড়বউ বলল, দেখি। বড়বাবু বলল, দেখো, বামুনের মাইয়া, কিছু হইলে আমাগো পাপ হইব। বড়বউ জিজ্ঞাসা করতে গেল। ভাত চড়িয়ে যশোদা রান্নাঘরেই আঁচল পেতে শুয়েছিল। বড়বউ তার আদুর গা দেখে বলল, বামুন দিদি, তোমার বাউ মাইয়ের ওপরটা লাল মতো দেখায় কেন? ইস, দগদগা লাল। কি জানি, ভেতরে যেন পাথর ঠেলে উঠেছে, বড় শক্ত, ঢিল পাড়া। কি হইল কি জানি, এতগুলোকে দুধ দিয়েছি, তাতেই হয়তো অমন ধারা হলো। ধুর, ঠুনকো হয়, মাইঠোস হয় দুধ থাকলে। তোমার তো কুলেরটা 10 বছরের, সেটা নেই গো, তার উপরেরটা আছে, সেটা তো আঁতুর ঘরেই গেছে। গেছে, ভালো গেছে, পাপের সংসার। রও, কাল ডাক্তার আইব নাতিরে দেখতে, তারে জিগামু, আমি যেন ভালো দেখি না। যশোদা চোখ বুজে বলল, যেন পাথরের মাইগা, পাথর পোড়া। আগে শক্ত গুলিটা নড়তো সরত, এখন আর নড়ে না সরে না। ডাক্তারেরে দেখামু। না বৌদিদি, বেটা ছেলে ডাক্তারের কাছে আমি গা আদুর করতে পারবো না। রাতে ডাক্তার আসতে ছেলেদের সামনে রেখে বড় বউ জিজ্ঞাসা করল। বলল, ব্যথা নাই, জ্বালা নাই, কিন্তু হ্যাঁ জানি এলাইয়া পড়তেছে। ডাক্তার বলল, জেনে আসুক কি, কুঁচকে গেছে নাকি নিপল, বগলের নিচটা বিচি ফোলা মতো কিনা। বিচি ফোলা শুনে বড় বউয়ের মনে হলো, ছি, কি অসভ্য। তারপর সারেজমিনে তদন্ত সেরে এসে বলল, কয় অনেক দিন ধইরাই আপনি যা যা বলতেছেন তা হয়েছে। বয়স কত? বড় ছেলের বয়স ধরলে পরে 55 হবে। ডাক্তার বললেন, ওষুধ দেব। বেরিয়ে গিয়ে বড়বাবুকে বলল, আপনার কুকের ব্রেস্টে কি হয়েছে শুনলাম। আমার মনে হয় ক্যান্সার হাসপাতালে নিয়ে দেখানো ভালো। চোখে দেখিনি, তবে যা শুনলাম তাতে মেমোরি গ্ল্যান্ডে ক্যান্সার হতে পারে। বড়বাবু 16 শতকে সেদিন অবধি ছিলেন। অতি ইদানিং তিনি 20 শতকে এসেছেন। 13টি সন্তানের মধ্যে মেয়েদের বিয়ে দিয়েছেন এবং ছেলেরা যে যার পথে মতো বড় হয়েছে। কিন্তু এখনও তার মগজের বুদ্ধি অষ্টাদশ এবং প্রাক রেনেসাঁস 19 শতকীয় অজ্ঞানের অন্ধকারে ঢাকা। আজও তিনি বসন্তের টিকা নেন না, বলেন, বসন্ত আর ছুটো লোকের, আমার টিকা লইতে লাগবো না, উচ্চ বংশ, দেবদ্বিজে ভক্তমান বংশে এ রোগ হয় না। ক্যান্সার শুনে তিনি উড়িয়ে দিলেন, বললেন, হইলেই হইল ক্যান্সার, অতই সোজা। কি শুনতে কি শুনছেন, যান, মলম দিলেই সারব। আপনার কথায় আমি বামুনের মাইয়ারে হাসপাতালে পাঠাইতে পারুম না। যশোদাও শুনে মনে বলল, হাসপাতালে যেতে পারবুনি বাবু, তার চেয়ে আমায় মরতে বলো। ছেলে বিয়েতে হাসপাতালে গেলুম না, এখন যাব? হাসপাতালে গিয়েছিল বলে তো মরি পোড়ার ঠ্যাং দুটো খুঁড়া করে ফিরে এলো। বড়বউ বলল, সিদ্ধা মলম আয়না দিচ্ছি, লাগাও, সিদ্ধ মলমে ঠিক আরাম হইব, গুপ্ত ফোড়া মুখ লইয়া ফাটব। সিদ্ধ মলমে কোনো কাজই হলো না এবং ক্রমে যশোদার খাওয়া দাওয়া ছেড়ে হীনবল হলো। বাঁদিকে আঁচল রাখতে পারে না, কখনো মনে হয় জ্বালা, কখনো মনে হয় ব্যথা। অবশেষে চামড়া ফেটে ফেটে ঘা দেখা দিল। যশোদা বিছানা নিল। ভাবগতিক দেখে বড়বাবুর ভয় হলো, বুঝি তার ভিটেতে বামুন মরে। যশোদার ছেলেদের ডেকে সে ধমকে বলল, মা হয়, এতদিন খাওয়াইয়াছে, এখন হ্যায় যে অসুখে মরে, তোরা নিয়া যা। হ্যাঁ, কায়েতের ভিটায় মরব। কাঙালি একথা শুনে বড়ই কাঁদল। যশোদা প্রায় অন্ধকার ঘরে এসে বলল, বউ, তুই সতী লক্ষ্মী, তোকে হেনস্থা করার পর 2 বছরের মধ্যে মন্দিরের বাসন চুরি হলো, আমার পিঠে ফোঁড়া হয়ে ভুগলাম। গোলাপি হারামজাদি ন্যাপলাকে ফুলিয়ে বাক্স ভেঙে সর্বস্ব নিয়ে তারকেশ্বরের দোকান দিলে। তোরে আমি মাথায় করে রাখব। যশোদা বলল, বাতিটা জ্বালো। কাঙালি বাতি জ্বালালো। যশোদা অনাবৃত ও ঘা বিজবিজে বাম স্তন দেখিয়ে বলল, ঘা দেখেছ? ঘায়ের গন্ধ কেমন যেন। এখন নিয়ে যেয়ে করবে কি? নিতেই বা এলে কেন? বাবু ডাকলে। বাবু তবে রাখতে চাইছে না। যশোদা নিঃশ্বাস ফেলল।
ও বলল, আমারে নিয়ে কোনো সুসার হবে নি জানো, নিয়ে যে করবেই বাকি। তা হোক, কালকে নিয়ে যাব। আজ ঘর পরিষ্কার করে রাখি, কাল নির্জোষ নিয়ে যাব। ছেলেরা ভালো আছে? মধ্যে মধ্যে নবলে আর গৌরটা আসতো, তাও আসে না। সব ব্যাটা পাথর, আমার ইয়েতে জন্ম তো, আমার মতোই অমানুষ। কাল আসবে? আসবো আসবো। যশোদা সহসা হাসল। সে হাসি বড়ই বুকে দাগা দেয়া ও প্রাচীন স্মৃতির কথা মনে পড়ানো। যশোদা বলল, হ্যাঁ গো, মনে আছে। কি মনে থাকবে বউ? এই মাই নিয়ে তুমি কত সোয়াগ করতে, নইলে তোমার ঘুম হতো না, কোল খালি হতো না। এটা মোটা ছাড়ে তো ওটা ধরে, তাই বাবুর বাড়ির ছেলেগুলো কি করে পারতাম তাই ভাবি। সব মনে আছে বউ? কাঙালির এই কথাটি এই মুহূর্তে সত্য। যশোদার শীর্ণ কাতর চেহারা দেখে কাঙালির স্বার্থপর দেহ ও প্রবৃত্তি এবং উদসর্বস্ব চেতনাও অতীত স্মরণে মমতা কাতর হয়। সে যশোদার হাতটি ধরল এবং বলল, তোর জ্বর? জ্বর তো হয়ই। আমি ভাবি ঘায়ের তারসে। এমন পচা গন্ধ কোত্থেকে আসছে? এই ঘা হতে। যশোদা চোখ বুজল, তারপর বলল, তুমি বরং সন্ন্যাসী ডাক্তারকে দেখিও, তিনি হোমিওপ্যাথি দিয়ে গোপালের টাইফয়েড সারিয়েছিল। ডাকবো, কালই নিয়ে যাব তোকে। কাঙালি চলে গেল। সে যে বেরিয়ে গেল, ক্রাচের খটখট শব্দ যশোদা শুনতে পেল না। চোখ বুজে কাঙালি ঘরে আছে জ্ঞানে নিস্তেজে বলল, দুধ দিলে মা হয়, সব মিছে কথা। না নেপাল গোপালরা দেখে, না বাবুর ছেলেরা উঁকি মেরে একটা কথা শুধোয়। ঘাগুলি শত মুখে শত চোখে যশোদাকে ব্যঙ্গ করতে থাকল। যশোদা চোখ মেলে বলল, শুনছ? তারপরেই সে বুঝল কাঙালি চলে গেছে। রাতেই সে বাসিনীকে দিয়ে লাইফবয় সাবান আনালো এবং ভোর হতে সাবান নিয়ে নাইতে গেল। গন্ধ, কি দুর্গন্ধ! বেড়াল কুকুর ডাস্টবিনে পৌঁছলে এমন গন্ধ হয়। যশোদা চিরকাল বাবুদের ছেলেরা স্তনবিন্ত মুখে দেবে বলে কত যত্নে তেলে সাবানে স্তন দুটি মার্জনা করেছে। সেই স্তন তার এমন বেইমানি করল কেন? সাবানের ঝাঁঝে চামড়া জ্বলে ওঠে। যশোদা তবু সাবান দিয়ে স্নান করে এলো। মাথা ঝিমঝিম করে, সব যেন আধার আধার। যশোদার শরীরে আগুন, মাথায় আগুন। কালো মেঝেটি বড় ঠান্ডা। যশোদা আঁচল বিছিয়ে শুলো। স্তনের পাশে দাঁড়িয়ে সইতে পারছিল না। সেই যে শুলো যশোদা, জ্বরে অজ্ঞান ও বিবশ। কাঙালি ঠিক সময়েই এলো, কিন্তু যশোদাকে দেখে সে বুদ্ধি হারিয়ে ফেলল। অবশেষে নবীন এসে থমকে বলল, এরা কি মানুষ? সবগুলো ছেলেকে দুধ দিয়ে বাঁচালো, আর এরা একটা ডাক্তার ডাকে না? হরি ডাক্তারকে ডেকে আনছি। হরি ডাক্তার দেখেই বললেন, হাসপাতাল। এমন রুগী হাসপাতালে নেয় না, কিন্তু বড়বাবুর চেষ্টায় ও সুপারিশে যশোদা হাসপাতালে ভর্তি হলো। কি হয়েছে? ডাক্তারবাবু, কি হয়েছে? কাঙালি বালকের মতো কেঁদে জিজ্ঞাসা করল। ক্যান্সার। মাইয়ে ক্যান্সার হয়? নইলে হলো কি করে? নিজের 20টা, বাবুদের বাড়ি 30টা ছেলে। খুব দুধ ছিল ডাক্তারবাবু। কি বললে? কতজনকে ফিট করেছে? তা 50 জনা তো হবে। 50 জন? হ্যাঁ বাবু। ওর 20টা সন্তান হয়েছে? হ্যাঁ বাবু। গড! বাবু, কি কি এত মাই খাওয়াতো বলেই কি? ক্যান্সার কেন হয় তা বলা যায় না, তবে বুকের দুধ যারা অতিরিক্ত খাওয়ায়, আগে বোঝনি? একদিনে তো এমনটা হয়নি। আমার কাছে ছিল না বাবু, ঝগড়া করে। বুঝেছি। কেমন দেখছেন? ভালো হবে তো? ভালো হবে, কদিন থাকে সেই দেখো। এনেছো তো শেষ অবস্থায়, এ অবস্থা থেকে কেউ বাঁচে না। কাঙালি কাঁদতে কাঁদতে চলে এলো। বিকেলে কাঙালির কান্নাকাটিতে বিপর্যস্ত হয়ে বড়বাবুর মেজ ছেলে ডাক্তারের কাছে গেল। যশোদার জন্য তার সামান্যই উৎকণ্ঠা ছিল, কিন্তু বাবা হুড়কো দিলেন। সে বাবার টাকার উপর নির্ভর করে। ডাক্তার তাকে সব বুঝিয়ে বললেন, একদিনে হয়নি, বহুদিন ধরে হয়েছে। কেন হয়েছে তা কেউই বলতে পারে না।
বুকের ক্যান্সার কিভাবে বোঝা যাবে? স্তনের উপর দিকে ভিতরে শক্ত গুলি, সেটা সরানো চলে। তারপর ক্রমে ভিতরের গুলি শক্ত ও বড় জমাট চাপের মতো হয়। চামড়া কমলারাঙা হওয়া প্রত্যাশিত, যেমন প্রত্যাশিত স্তনপিণ্ডের সংকোচন। বগলের নিচে গ্ল্যান্ডটি আউড়ে উঠতে পারে। আলসারেশন, অর্থাৎ ঘা যখন হলো তখন বলা চলে শেষ অবস্থা। জ্বর, সেটা দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে পড়বে গুরুত্বের দিক থেকে। শরীরে ঘা জাতীয় কিছু থাকলে জ্বর হতেই পারে, সেটা সেকেন্ডারি। এতগুলি বিশেষজ্ঞ কথা শুনে মেজো ছেলের মাথা গুলিয়ে গেল। সে বলল, বাঁচব না। কতদিন কষ্ট পাইব? মনে হয় না বেশি দিন। কিছুই যখন করার নেই, কী চিকিৎসা করবেন? পেন কিলার, সেডেটিভ, জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক। শরীরে তো ডাউন খুবই। খাওয়া ছাইরা দিছিল। কোনো ডাক্তার দেখাননি? দেখছিল। বলেননি? বলছিল। কি বলেছিলেন? ক্যান্সার হইতে পারে, হাসপাতাল লইতে বলেছিল। হ্যাঁ, যাইতে চায় নাই। চাইবে কেন? মরবে যে। মেজো ছেলে বাড়ি ফিরে এসে বলল, তখন যে অরুণ ডাক্তার কইল ক্যান্সার হইছে, তখন লইলেও বাঁচত বুঝি। তার মা বলল, অতই যদি বুঝিস তবে লইস নাই কেন? আমি কি বাধা দিচ্ছিলাম? মেজো ছেলে ও তার মার মনের কোথাও অজানা পাপবোধ ও অনুশোচনা পচা আবদ্ধ জলে বুদবুদের মতো জাগছিল এবং নিমেষে লয় পাচ্ছিল। পাপবোধ বলছিল, আমাদের কাছেই আছিল। কোনোদিন দেখি নাই উঁকি মাইরা। কবে বা হচ্ছিল রোগ, গুরুত্ব দেয় নাই। হ্যাঁ তো অবৈদা মানুষ, আমাদের এত জনরে পালছিল, দেখি নাই অরে। অহন সকলে হাসপাতালে গিয়া মর্তাছে। পুলা এতগুলো স্বামী আছে, আমাদের আঁকড়াইয়া ধরছিল যখন, তখন আমাদেরই। এইও তাজা শরীর আছিল, দুধ বাইর তো ঠিকর দিয়া। কোনোদিনও ভাবি নাই হেয়ার এই রোগ হইব। পাপবোধের লয় বলছিল, নিয়তিকে খণ্ডাইতে পারে। হেয়ার কপালে আছে ক্যান্সারে মরণ, ঠেকাইব ক্যাডা? আমাদের এখানে মরলে দোষ হইত। হেয়ার স্বামীপুত্র কইত কি কইরা মরল। অহন হেই দোষ হইতে বাঁচছি, কেউ কিছু বলতে পারব না। বড়বাবু ওদের আশ্বস্ত করে বলেন, অহন অরুণ ডাক্তার কইতেছে ক্যান্সার হইলে কেউ বাঁচে না। বামুন দিদির যেই ক্যান্সার হয়েছে তা হইলে মাই কাইটা ফেলায়, জরায়ু বাদ দেয়। হেয়ার পরও মানুষে ক্যান্সারে মরে। দেহ বাবায় বামুন বইলা বড় ভক্তি দিয়া গেছে। বাবার দয়ায় আমরা বাইচা আছি। ভিটায় বামুন দিদি মরলে পায়শ্চিত্ত করতে হইত। যশোদার চেয়ে কম আক্রান্ত রোগী কত আগে মরে। যশোদা ডাক্তারদের আশ্চর্য করে প্রায় 1 মাস টিকে রইল হাসপাতালে। প্রথম কাঙালি নবীন ছেলেরা যাতায়াত করেছিল বটে, কিন্তু যশোদা একই রকম আছে। কেমোটিক, জ্বরে ভাজা ভাজা আচ্ছন্ন। স্তনের ক্ষতগুলি কমেই বড় বড় হাঁ করছে এবং স্তনটির চেহারা এখন নগ্ন ক্ষত সদৃশ্য। অ্যান্টিসেপটিক লোশন নিশ্চিত পাতলা গজ কাপড়ে সেটি আবৃত, কিন্তু গলিত মাংসের তীব্র গন্ধে ঘরের বাতাসে ধূপের ধোঁয়ার মতো নীরবে ও চক্রাকারে ছড়াচ্ছে সর্বদা। তা দেখে কাঙালিদের উৎসাহে ভাটা পড়ল এবং ডাক্তারও বললেন, সাড়া দিচ্ছে না, না দিলেই তো ভালো। অজ্ঞানে শোয়া যায় না, সজ্ঞানে কেউ জম যন্ত্রণা সইতে পারে? কিছু জানছে আমরা যাই আসি বলে? বলা কঠিন। খাচ্ছে কিছু নল দিয়ে, তাতে মানুষ বাঁচে। এখন যে খুব। ডাক্তার বুঝলেন যশোদার এই অবস্থার জন্য তার মনে অহেতুক রাগ হচ্ছে। যশোদার ওপর, কাঙালির ওপর, যেসব মেয়েরা ব্রেস্ট ক্যান্সারের লক্ষণকে যথেষ্ট সিরিয়াসলি নেয়নি এবং আখেরে বিভৎস নরক যন্ত্রণায় মরে, তাদের ওপর। ক্যান্সার রোগী ও ডাক্তারকে নিয়ত পরাজিত করে। একটি রোগীর ক্যান্সার মানে রোগের মৃত্যু এবং বিজ্ঞানের পরাজয়। ডাক্তারের তো বটেই। সেকেন্ডারি সিমটমের ওষুধ দেওয়া যায়, খাওয়া বন্ধ হলে ড্রিপ দিয়ে শরীরকে গ্লুকোজ খাওয়ানো চলে, শ্বাস নিতে ফুসফুস অপারগ হলে অক্সিজেন। কিন্তু ক্যান্সারের অগ্রগমন, প্রসারণ, ব্যাপ্তি, হত্যা অব্যাহত থাকে। ক্যান্সার শব্দটি এক সাধারণ সংজ্ঞা। এই সংজ্ঞা দ্বারা শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন ম্যালিগন্যান্ট গ্রোথ বোঝায়। দ্য গ্রোথ ইজ পারপাসলেস, প্যারাসাইটিক অ্যান্ড প্রাডিটেস অ্যাট দ্য এক্সপ্রেস
অব দ্য হিউম্যান হোস্ট। এর চরিত্র বৈশিষ্ট্য হল সংক্রামিত শরীরাংশকে ধ্বংসকরণ, মেটাস্টাটিয়া দ্বারা ব্যাপ্তি, রিমুভালের পর প্রত্যাবর্তন, টক্সিমিয়া সংঘটন। কাঙালি তার প্রশ্নের সদুত্তর না পেয়ে বেরিয়ে এলো। মন্দিরে এসে সে নবীন ও ছেলেদের বলল, আর যে লাভ নেই, চিনতে পারে না, চোখ খোলে না, জানতে পারে না, ডাক্তার যা পারে করতেছে। নবীন বলল, যদি মরে যায়? বড়বাবুর টেলিফোন নাম্বার আছে, বলবে। ধরো, যদি তোমারে দেখতে চায়? সতীলক্ষ্মী বউ তোমার কাঙালি, কে বলবে এতগুলোর মা? শরীর দেখলে তা কোনো দিকে হেলেনি, যায়নি। বলতে বলতে নবীন গুম মেরে গেল। বস্তুত অচৈতন যশোদার ক্ষতাক্রান্ত স্তন দেখার পর তার গাঁজা চরস মদজনিত ঘোলাটে মাথায় বহু দার্শনিক চিন্তা ও দেহতত্ত্বের কথা মিথুনমত্ত ধোঁড়াসাপের মতো মন্থর খেলা করে। যেমন ওর জন্যই এত আকুলি বিকুলি ছিল, সেই মন মাতানো বুকের এই পরিণাম। মানব দেহ কিচ্ছু নয়, তার তারে পাগল হয় যে সেও পাগল। কাঙালির এত কথা ভালো লাগলো না। যশোদার প্রতি তার মন থেকেই রিজেকশন এসে গিয়েছিল। সেদিন হালদার বাড়ি যশোদাকে দেখে মন সত্যিই কাতর হয় এবং হাসপাতালে নেবার পর ব্যাকুলতাও থাকে, কিন্তু সে অনুভূতি ঠান্ডা মেরে আসছে এখন। ডাক্তার যখন বলেছে যশোদা বাঁচবে না, সে মন থেকে যশোদাকে প্রায় অকষ্টে বাদ দিয়েছে। তার ছেলেরাও তাই। তাছাড়া মা তাদের কাছে অনেক দিনই দূরের মানুষ হয়ে গেছে। মা মানে চুড়ো করে বাঁধা চুল, ধপধপে কাপড়, প্রবল ব্যক্তিত্ব। হাসপাতালে যে শুয়ে আছে সে অন্য কেউ, মা নয়। স্তনের ক্যান্সারে ব্রেন কোমোটোজ হয়। যশোদার বেলা সেটি মুশকিল আসান হলো। সে যে হাসপাতালে এসেছে, হাসপাতালে আছে, তা বুঝল যশোদা, এবং এও বুঝল এই যে বিবশকারী ঘুম, এ হচ্ছে ওষুধের ঘুম। তাতে খুব স্বস্তি হলো এবং দুর্বল এবং আক্রান্ত আচ্ছন্ন মস্তিষ্কে মনে হলো, হালদার বাড়ির কোনো ছেলেটা কি ডাক্তার হয়েছে? নিশ্চয়ই তার দুধ খেয়েছে বলে এখন দুধের ঋণ শুধছে। কিন্তু ও বাড়ির ছেলেরা তো স্কুল না পেরোতেই কারবারে ঢোকে। যেই হোক, যারা এত করছে তারা বুকের দুর্গন্ধময় উপস্থিতিটা থেকে তাকে মুক্তি দেয় না কেন? কি দুর্গন্ধ, কি বেইমানি! এই স্তনকে সে ভাতের যোগানদার জেনে নিয়ে নিয়ত গর্ভ ধরে দুধ ভরে রাখত। স্তনের কাজই হচ্ছে দুধ ধরা। কত গন্ধ সাবানে স্তন মেজে পরিষ্কার রাখত। বড্ড ভারী ছিল বলে জামা পরেনি যৌবনেও। সেডেশান কমে এলেই যশোদা চেঁচিয়ে ওঠে, আহ আহ, এবং ব্যাকুল ঘোলাটে চোখে নার্স ও ডাক্তারকে চায়। ডাক্তার এলে স্বাভিমানে বিড়বিড় করে বলে, দুধ খেয়ে এত বড়টা হলে এখন এমন কষ্ট দিচ্ছ? ডাক্তার বলে, বিশ্ব সংসারে দুধ ছেলে দেখছে। আবার ইঞ্জেকশন এবং আবার নিদ্রাচ্ছন্ন আড়ষ্টতা, যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা। অ্যাট দ্য এক্সপেন্স অব দ্য হিউম্যান হোস্ট ক্যান্সার সংক্রমিত হচ্ছে। ক্রমে যশোদার বাম স্তন ফেটে ফেটে আগ্নেয়গিরির ক্রেটার সদৃশ্য হল। পুঁতিগন্ধে কাছে যেতে কষ্ট হয়। শেষে এক রাতে যশোদা বুঝল তার পা ও হাত ঠান্ডা হয়ে আসছে। চোখ খুলতে পারল না যশোদা, কিন্তু বুঝল কেউ কেউ তার হাত দেখছে। সূচ বিঁধল বাহুতে, ভিতরে শ্বাসের কষ্ট। হতেই হবে। কারা দেখছে? তারা কি তার আপন কেউ? যাদের পেটে ধরেছিল বলে দুধ দেয়, ভাতের জন্য যাদের দুধ দেয়। যশোদার মনে হলো সে তো বিশ্ব সংসারকে দুধ দিয়েছে, তবে সে কি একা একা মরতে পারে? যে ডাক্তার দেখছে সে, যে ওর মুখে চাদর টেনে দেবে সে, যে ওকে ট্রলিতে তুলবে সে, যে ওকে শ্মশানে নামাবে সে, যে ওকে চুল্লিতে দেবে সে ডোম, সবাই তার দুধ ছেলে। বিশ্ব সংসারকে দুধে পারলে যশোদা হতে হয়। নির্বান্ধবে একলা মরতে হয়। মুখে জল দিতে কেউ থাকে না। অথচ শেষ সময়টা কারও থাকার কথা ছিল। কে সে? কে কে সে? যশোদা মারা গেল রাত 11টায়। বড়বাবুর বাড়িতে ফোন গেল।
রাতে তাদের ফোন ডিসকানেক্ট করা থাকে। হাসপাতালের মর্গে যথাবিধি পড়ে রইল যশোদা দেবী। হিন্দু ফিমেল যথাসময়ে গাড়িতে শ্মশানে গেল এবং দাহ হলো। ডমি তাকে দাহ করল। যশোদা যা যা ভেবেছিল ঠিক তাই তাই হলো। যশোদা ঈশ্বর স্বরূপিণী। সে যা ভাবে অন্যরা ঠিক তাই করে, তাই করল। যশোদার মৃত্যুও ঈশ্বরের মৃত্যু। এ সংসারে মানুষ ঈশ্বর সেজে বসলে তাকে সকলে ত্যাগ করে এবং তাকে সতত একলা মরতে হয়।